নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। স্মৃতির খোঁজে অনুষ্ঠান একটা ভালো লাগার অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান। আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি। আমরা যারা সঞ্চালিকারা এই অনুষ্ঠানটি করি, আমরা প্রত্যেকেই খুব ভালোবেসে অনুষ্ঠানটা করি এবং প্রত্যেকেই এবার আমরা যেহেতু তিনজন সঞ্চালিকা করি অনুষ্ঠান, তার মধ্যে দুজন একটা এজ গ্রুপের, আমি একটা আলাদা এজ গ্রুপের। তো ওদের অনুষ্ঠান ওরা ওদের মতো করে, আমার অনুষ্ঠান আমি আমার ভাবনা দিয়ে করি। এবং আমি চেষ্টা করি যে জীবনের নানান মুহূর্ত, যেটাকে ইমোশন বলি, সেগুলোকে এই অনুষ্ঠানে ধরার। এবং আমরা অনেক ঘটনা এখানে আলোচনা করেছি, কিন্তু আজকে একটি ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছে কেন দেখবেন, আমি সকাল থেকে খুব চনমনে হয়ে অনুষ্ঠান করছিলাম। তো আমি যখন আবরণের অনুষ্ঠান করতে যাই, তখন আবরণের একজন প্রতিনিধি শম্পা আমাকে বলে, জানো তো সবিতাদি আর নেই। আমি খুব অবাক হলাম। না, আমি বললাম না, সবিতাদি নেই না, সবিতাদির মা মারা গেছে। বলছে না, সবিতাদিই মারা গেছেন। আমি এমন অবাক হয়েছি যে মানুষটা জলজান্ত প্রায় ফোন করতেন আমাকে, তনুশ্রী কী করছো, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, ইভেন পায়ে ব্যথা হলেও, পায়ে ব্যথা কমলেও আমাকে ফোন করতেন। তো গত পরশুদিন কিংবা গতকাল সকালে আমার কাছে একটা মেসেজ আসে যে মা মারা গেছেন কাল। আমি না ভেবেছি কি সবিতাদির মা মারা গেছেন। তো আমি আবার তাড়াহুড়ো করে, কালকে আমাদের খুব ব্যস্ততা ছিল, সৌহার্দ্য দিবস ছিল, আমাদের কাজ ছিল, তো আমি খুব তাড়াহুড়ো করে মেসেজ করেছি যে ওম শান্তি, নমস্কার দিদি, তুমি ভালো থেকো। কারণ আমি জানি ওনার শরীরটা খারাপ। আমি দিদি তুমি ভালো থেকো। আজকে যখন ঘটনাটা জানলাম, আমি খুব শকড। দেখুন, মৃত্যুটা না খুব নিশ্চিত। মানুষ জন্মালে তার মৃত্যুটা নিশ্চিত। মানে আমি যখন জন্মেছি, সেটা একটা গাছ হোক, একটা গাছের পাতা হোক, আমাদের প্রাণীকুল হোক, মনুষ্যকুল হোক, যে যখন জন্মাবে, যার জন্ম আছে তার মৃত্যু আছে, এটা নিশ্চিত। কিন্তু কে কখন কিভাবে মারা যাব আমরা কেউ জানি না। মানে সাধারণ একটা মৃত্যু হয় যে আমার বয়স হয়েছে, বয়সজনিত একটা অসুখ হয়েছে, তার জন্য মৃত্যু। একটা হচ্ছে কেউ আকস্মিকভাবে মারা যান, দুর্ঘটনা সংক্রান্ত মারা যান, কেউ স্বইচ্ছায় মারা যান। মৃত্যুটা কিন্তু নিশ্চিত, যে যেভাবে মারা যায় না কেন আমরা। আর সব কিছুই প্রিডেস্টিন বলে আমি মনে করি, যে ডেস্টিনেশন আমার তৈরিই রয়েছে। কিন্তু কিছু কিছু ঘটনা দেখবেন খুব নাড়া দেয়, যে মানুষটার সাথে আমি এত কথা বলতাম, যিনি সুস্থই ছিলেন, সামান্য পায়ে ব্যথা ছিল, ওনার পায়ে ব্যথার সমস্যাটা ছিল, কিন্তু হঠাৎ করে তার চলে যাওয়া, এটা খুব ভাবিয়েছে আমাকে। তো যাই হোক, আজকে না আমি ওই জন্য স্মৃতির খোঁজে তার এমন কোনো ঘটনা আমি পাচ্ছি না যে কী আলোচনা করবো। কোনো মজার অনুষ্ঠান করতে ইচ্ছে করছে না, যে মজা করাই যেত। কিন্তু আজকে আমি বলবো যে এরকম আকস্মিক কোনো মৃত্যুর খবর আপনারা পেয়ে খুব কষ্ট পেয়েছেন, বা খুব হয় না যে একটা হতচকিত হয়ে গেছেন, এরকম আপনাদের জীবনে ঘটেছে আকস্মিক কোনো ঘটনা, আকস্মিক কোনো বিচ্ছেদ, আকস্মিক কোনো মৃত্যুই সবসময় নয়, বিচ্ছেদটাও হতে পারে। তো এরকম আকস্মিক কোনো ঘটনা যেটা আপনাকে নাড়া দিয়েছে, যদি থেকে থাকে, তাহলে অবশ্যই ফোন করবেন। ফোন নাম্বার 6292242337, 6292242338। এখন থেকে আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার এটাই, 3738, 6292242337, 6292242338। আপনারা যে প্রান্তেই আছেন, ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন না কেন, যদি এই অনুষ্ঠানটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং আমি চাইবো আপনারা আপনাদের সংক্ষেপে যদি আপনাদের বক্তব্য রাখেন, তাহলে একসাথে অনেক বন্ধুর সাথে আমরা যুক্ত হতে পারি। কারণ আমাদের অনুষ্ঠানের সময়সীমা তো মাত্র 30 মিনিট, আধ ঘন্টা। এই আধ ঘন্টাও পুরোটা না, হয়তো 28 মিনিট। তো এর মধ্যে যত সংখ্যক বন্ধুর সঙ্গে আমরা যুক্ত হতে পারবো, তত ঘটনা শুনতে পারবো, তত আমরা সমৃদ্ধ হবো। দেখুন, প্রত্যেকটা ঘটনা, ধরুন আপনার জীবনের ঘটনা আমার কাছে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। আপনার অভিজ্ঞতা থেকে আমি শিক্ষা নেব, আমার অভিজ্ঞতা থেকে আপনারা শিক্ষা নেবেন। তো এই দেওয়া নেওয়ার পালাটা কিন্তু আমাদের চলতেই থাকে। তাই অবশ্যই ফোন করুন, সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠান এটা। আপনারা ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, 6292242337, 6292242338। স্মৃতির খোঁজে আপনাদের অনুষ্ঠান। যদি ভালো লাগে, অবশ্যই এই অনুষ্ঠানটা সম্পর্কে আপনারা রিভিউ দিতে পারেন। আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টসও করতে পারেন সেই অনুষ্ঠানের নিচে, কারণ অনুষ্ঠানটা পরবর্তী সময় ওখানে থেকে যাবে। এবারে বলি আমার জীবনে এরকম আকস্মিক মৃত্যুর ঘটনা। এই আকস্মিক মৃত্যুর ঘটনা আমার জীবনে বেশ কয়েকটা ঘটেছে। মানে আমি পেয়েছি, আকস্মিক খবর পেয়েছি, এবং সেই আকস্মিক খবরের ক্ষেত্রে খুব লেটেস্ট যে ঘটনাটা আমি বলবো, দেখুন, আমার বাবার মৃত্যুর ঘটনাটা আমার কাছে আকস্মিক নয়,
কারণ বাবা অসুস্থ হয়েছিলেন, বাবার পেসমেকার বসলো, পেসমেকার বসার পরে মানুষটা বাড়ি এলেন, কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছিলেন না। হাঁটা চলা আমরা ধরে ধরে করানোর চেষ্টা করলাম, আয়া রাখা হলো, সব কিছুই হলো। তারপরে বাবা আবার 2 মাসের মধ্যে নিজের দোষেই পটির একটা বাতিক থাকে না, দেখবেন একটা বয়স হয়ে গেলে মানুষের পটি হতে চায় না বলে বাবা ওই একটা ওষুধ এমন খেলেন, একটা গুঁড়ো ওষুধ, সেটা খেয়ে এমন পটি করলেন, বুকে ঠান্ডা লেগে গেল, আবার হসপিটালাইজড হলেন, সেপসিস হয়ে গেল। এবং তারপরে বাবা তো 14ই সেপ্টেম্বর থেকে কোমাতেই চলে গেলেন, 21শে সেপ্টেম্বর চলে গেলেন। তো বাবার ঘটনাটা, বাবা যখন ভেন্টিলেশনে চলে গেলেন তখন আমরা জানতাম যে বাবা মারা যাবেন, হয় আজ নয় কাল নয় পরশু। কোথাও যেন একটা কষ্ট, ছেড়ে দেওয়ার কষ্ট, কিন্তু আস্তে আস্তে ছাড়ছি আমরা। কিন্তু আকস্মিক মৃত্যুর ঘটনা আমার কাকার জীবন, আমার সাথে আমার কাকার হয়েছে। বলবো সেই গল্প, তবে তার আগে আপনারা কেউ রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার, কে বলছেন? গুড আফটারনুন। গুড আফটারনুন। ভগবতী বলছি। হ্যাঁ বলুন দাদা। বলছি আপনি মানে মৃত্যু সম্বন্ধে বলছেন। আমার দাদা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হ্যাঁ, বাইরে গেছিলেন 1984 সালে, তখন ঝড় বৃষ্টি হচ্ছিল, ট্রেন সব বন্ধ। উনি পিয়ারেজ করতেন, পিয়ারেজের কাজে বাইরে গিয়েছিলেন। বাইরে যে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যান, মিটিং করতে নেই। ওনার টিম ছিল তো অনেক, যে টিমের মিটিংয়ে যার সময় একটা ট্রাক এসে ওনার গাড়িতে ধাক্কা মারি। আর 22 বছরের ড্রাইভার ছিল এবং পুরনো গাড়ি ছিল। এই পুরনো গাড়ি করে যাচ্ছিল মিটিংয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি ডান দিয়ে টার্ন নিচ্ছিল, অমনি মোটর তাকে এসে ধাক্কা মারি। ধাক্কাতেই দাদা সিনিয়র গিয়েছিলেন মিটিংয়ে, উনি সঙ্গে ছিল স্পটডেড, সঙ্গে সঙ্গে মারা গেলেন। আর দাদা ছিল ভিতরে এমআরআই হচ্ছিল। এমআরআই সামনে একটা হেলথ কেয়ার সেন্টার ছিল, ওখানে দেখালেন। উনি জ্ঞান ছিল না, দাদা গবগার হয়ে গেছিলেন। তখন এখানে হবে না, আপনি এসে নিয়ে যান বড় হাসপাতাল, ব্যাঙ্গালোর হয়েছিল, টুমকুমের একটা জায়গা। ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরে ওখানে নিয়ে যায়, রাত্রি 8টার সময় মারা যান। এবং এটা আপনাদের কাছে আকস্মিকভাবে খবর আসে? হ্যাঁ, ওখানে দাদা এক বন্ধু গেছিল, উনিও পিয়ারেজ করতেন, উনি বেঁচে আছেন, ওনার কাছে সব শুনেছি। তা এখন উনি বেঁচে আছেন, কিন্তু উনি আগে বসেছিলেন, আমার দাদা ছিল পিছনে এই অ্যাক্সিডেন্টটা হয়। তারপরে তো কত ঝড় বৃষ্টি, তখন ট্রেন বন্ধ। তখন আমি ছিলাম নবদ্বীপে, তা আমাকে নিয়ে আসলেন গাড়ি করে, তাহলে গাড়ি পেয়েছিল পিয়ারেজ থেকে, সেই গাড়িকে আমাকে নিয়ে আসলেন গঙ্গা পুজো দিন নিয়ে আসলেন। 4 জুনে মারা গেছেন, 21শে জ্যৈষ্ঠ। আচ্ছা, তারপরে আমাকে বললেন আসতে, আমাকে যেতে হবে ব্যাঙ্গালোরে, ওখানে কাজ করতে হবে, এখানে আসবে না। তারপরে ঠিক হলো পিয়ারেজ থেকে যে আসবে, ডেডবডি আসবে রাত্রি 12টার সময় ট্রেনে করি এয়ারপোর্টে। তারপর লাস্টে আমি এয়ারপোর্টে গেলাম। মানে এইখানে অনেক ধন্যবাদ বিপদ ভঞ্জন দা আপনাকে। এটা আকস্মিক একটা, নিশ্চয়ই আপনাদের জীবনে এটা একটা আকস্মিক ঘটনা। তো আকস্মিক ঘটনা না বেশি নাড়া দেয়, এটা একদম বাস্তব কথা। কষ্ট তো আমরা যে কোনো মৃত্যুতেই কষ্ট পাই, যে কোনো বিচ্ছেদেই কষ্ট পাওয়া যায়। মানে আমার বাবার চলে যাওয়া থেকে আমি সারা জীবন আটকে আছি, আমি ওখান থেকে বেরোতে আর পারবো না। কারণ ওই যে বললাম না, আমি বাবার পাপাস গার্ল আর কি, ড্যাডিস গার্ল। সব কিছুতেই বাবা ঝগড়া হলে, বরের সাথে ঝগড়া হলে প্রথম ফোন, বাবাকে কি দেখে বিয়ে দিয়েছো, ফার্স্ট ডায়লগটা আমি এটা দিতাম। মানে সে এত বছরও। তো সেই লোকটা নেই আমার জীবনে। কোনো কিছু সমস্যা হলে বাবা এটা হচ্ছে, সেই লোকটা নেই। আপনারা বলবেন কেন, হাজব্যান্ড আছে, ছেলেরা আছে, দেখবেন প্রত্যেকটা সম্পর্কের একটা ব্যারিয়ার আছে। বাবার সাথে যে সম্পর্ক সেটা অন্য কারোর সাথে তৈরি হয় না। হাজব্যান্ডের সাথে সম্পর্কটাকে অন্য কারোর সাথে তৈরি হয়, ছেলের মা আমি এটাকে অন্য কারোর সাথে তৈরি হবে না। প্রত্যেকটা সম্পর্কের একটা নির্দিষ্ট ব্যারিয়ার রয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আকস্মিক মৃত্যুর ঘটনা, আমাকে নাড়া দিয়েছিল আমার সেজো কাকা। 2024 তো বাবা গেলেন, 23 সালের নভেম্বরে চলে গেছেন সেজো কাকা। আমার সেজো কাকা প্রচণ্ড স্মোক করতেন, চেইন স্মোকার। উনি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি ডিপার্টমেন্টে কাজ করতেন। তো চেইন স্মোকার ছিলেন সেজো কাকা। মানে রাত্রিবেলা 1:30টার সময় যদি বাথরুমের জন্য ওঠেন, তখন একটা সিগারেট খেয়ে নিতেন। ওই জন্য আমি বলি স্মোক করাটা খুব খারাপ। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্তে, আমি। হ্যালো, হ্যাঁ নামটা বলুন।
আমার নাম রিনা পানি আচার্য, আমি কুচবিহার থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। আমার জীবনের একটা বিশেষ, মানে ভুলতে পারছি না, 2022 সালে আমার ছোট ছেলে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে গেল। ও বিদেশে যাবে, ও বাবা না করছিল যে হঠাৎ করে যাবি, চেনা নাই জানা। ও অ্যানিমেশন পাশ করে আসছিল, 34 বছর বয়স। ও 30 বছরে পাশ ঠাস করে বসেছে, ও চাকরির আশায় হচ্ছিল না। কি হলো, ওদের ডিপ্রেশনে গেছে আমরা বুঝতে পারিনি। তারপরে এমনি ওর নর্মালি কিচ্ছু বুঝতে পারিনি আমি। তারপরে ওর বাবার সাথে, ওর বাবা রিটায়ার, বলে আমাকে টাকা দাও, আমি বিদেশে যাব, আমি ওখানে কাজ পাবো। ওর যে বন্ধু ছিল তাও আমাদের বলে নাই। খুব দুই ছেলে চাপা। আমার বড় ছেলে শিক্ষকতা করে, ওর বিয়ে হয়ে গেছে, একটা মেয়েও একটু দূরে থাকে, এই কাছেই, মানে বেশি দূরও না। তারপরে ছেলে একদিন সকাল থেকে দেরি করে উঠলো, বুঝতে পারিনি, স্নানে গেল, ওর জন্য ভাত বাড়লাম। তারপরে ওর বাবাকে বললো আমি কিন্তু পরশুদিন যাব, আমাকে টাকা দাও, আমি যাব। সে ব্যাঙ্গালোর হোক কোথাও, আমার আর বাড়িতে ভালো লাগছে না, আর এইখানে ও কুচবিহারে ওর ভালো লাগছে না। তো ওকে এইভাবে তো আর ই করলে হয় না, সব জেদ করলে। 34 বছর বয়স, এমনি বিএসসি পাশ করা ছিল, অ্যানিমেশনও পাশ করেছিল শিলিগুড়ি থেকে। তারপরে ও দু এক কথা এমনি এর আগেও হয়েছে, ও রাগ করে বেরিয়ে গেছে। আমাদের ওখানে মদন মোহন বাড়ি, সাগর দিঘি ঘুরে টুরে, প্রকৃতি খুব ভালোবাসতো। আমার সাথে খুব চুপচাপ, কারোর সাথে বেশি ই করতো না, আত্মীয় স্বজন এমনি আগাগোড়াই ছোট থেকে একটু বেশি ঝামেলা ঝামেলা পছন্দ। চুপচাপই ছবি এঁকা জানতো, কম্পিউটার জানে, তারপরে কবিতা আবৃত্তি। বড় ছেলে আবার এইসব জানতো না, সবকিছুই জানতো, হাতের কোনোদিন শেখেনি। খুব সুন্দর ছবি আঁকতো, চুপচাপ টাইপের, কাউকে কিছু বলতো না, যা বলতো বাবা মাকেই। ছোটবেলা তো ভালোই ছিল। তারপরে ভিতরে ভিতরে যে ওর কি হয়েছে আমার জানি না, তো বাবা বললো এইভাবে তো হয় না, তুই ধৈর্য ধর, আমরা দেখি তোর এখানেই কিছু একটা হবে। দাদার হলো না, বড় ছেলের প্রাইমারি টিচার। তবে এই কথা দু কথা করতে করতে একটু ঘরে একটু রাগারাগি, আরো দুবার কিন্তু এরকম গেছে। সেদিন যে গেল আবার বাবার সাথে একটু রাগ করে, তারপরে আর আসে না। আমার আসবে, রাগ থামবে, আসবে। এটা হলো 2022-এর 9ই মার্চ, 3টার সময় বেরিয়ে গেল এইভাবে, না খেয়ে, বাবা ভাত খেলো না, স্নান টান করলো। তারপর আসে না, সঙ্গে আসবে আসবে করতে রাত হয়ে গেল, আসেই না। তার বড় ছেলেকে জানালাম, তখন তো না জানার উপায় নাই। ও মোটামুটি একটু খোঁজাখুঁজি করলো, যে সাগর দিকে এদিক ওদিক একটু দেখে আসলো। তখন সবারই মন খারাপ যে আসে না কেন। আবার ভাবে যে কোথাও রাগ করে স্টেশনের সাথে সকালে হয়তো আসবে। 9ই মার্চ ও বেরিয়ে গেল 3টার সময়, সেদিন গেল, রাত গেল। তারপরে 10ই মার্চ আমরা অপেক্ষায় আছি, আসে না। তখন ছেলে বলে আর তো বসে থাকা যায় না, একটা তো ওই থানায় জানাতে হবে। তারপরে ও থানায় জানালো। তারপরে হঠাৎ থানা থেকে ওই সেই রাতে আমাদের জানায়নি, ওর বাবা হার্টের পেশেন্ট। সেই রাত্রেই নাকি ও খেতে বলেছিল, ওর একটা মেসেজ আসলো। সে ওর দাদা কিন্তু ব্যক্তিগত দরবার পুলিশের চাকরি করে, সে একটা মেসেজ পাঠালো যে ও শুনছে যে রাজুকে পাওয়া যাচ্ছে না। ডাক নাম রাজু, আমার ছোট ছেলের নাম, আর এমনি তন্ময় আচার্যি নাম। তারপরে বললো কি, একটা মেসেজ পাঠাইলো, কি রে রাজুকে পাস নাই? থানা থেকে একটা মেসেজ আসলো যে এরকম একটা পাওয়া গেছে বডি, বডি পাওয়া গেছে। বিকালে তো হোয়াটসঅ্যাপ করে এইটা পাঠা, ছবিটা পাঠাতে বল। তারপরে ও খেতে বসে, রাত্রে 11টা বাজে। এদিকে সব আত্মীয় স্বজন, আমার বাড়ি সব যাবে, মোবাইলে সবাই ছবি দেখছে ওর মৃতদেহ। ও আমার এখানে বসে সেখান থেকে ও ঝাঁপ দিয়েছে। কিসের থেকে? সেই বডিটা নিয়ে আসছে রাত্রিবেলা, হসপিটালে এসে মর্গে, কিচ্ছু জানি না আমরা। তারপর রাত্রি সব আত্মীয় স্বজন যে হার্টের পেশেন্ট, আর রাত্রে বাবা মাকে জানানো যাবে না। রাতটা পোড়ালো 10ই মার্চ। তারপরে সকালবেলা বড় ছেলে এলো, ভাইকে পাইছিস? গিল খুলতে ওকে দেখলাম, এত সকালে আসতে, নিশ্চয় ভাইকে পাইছিস? কোথায় স্টেশনে বসেছিল, পাইছিস? ও চুপচাপ গম্ভীর মুখে আমাকে ঘরে নিয়ে এলো বারান্দা থেকে, নিয়ে এসে আমাকে জাপটিয়ে ধরলে কি, মা চিন্তা করো না, ভাই কিন্তু নেই। আমি কোথায় গেছে, ও কি হলো? কি ও নাই, ও তো সার্ভিস থেকে ঝাঁপ দিয়েছে। কোথায় ও, কোথায় আছে? বডি হাসপাতালের মর্গে। তারপরে তো সবাই আসলো, দেখি একে একে আমাদের বাড়িতে লোকে লোকারণ্য হয়ে গেল, পাড়া প্রতিবেশী, রাস্তা দেখি ভর্তি লোক। আমরা এত পরে জানলাম, রাত্রের থেকে সবাই জেনে গেছে, কারণ এই মোবাইলে সবাই ছবি দেখেছে আমার ছেলে কিভাবে তুলছে ওকে। এখনো আছে আমার কাছে, আমি দেখিয়ে দিছি, ডিলিট করতে চাবি না, গেলে আর পাবো না ওকে।
সেই ছবিগুলো আমার ছেলে আমার স্টুডিও থেকেও করে এনেছে। তারপরে আর কি বাড়ি ভর্তি সব জ্বালানি হয়ে গেলো, আমার দাঁত লেগে গেলো, আমি যে কি করছি জানি না, পাগলের মতো নিয়ে নিয়ে গাড়ি করে সবাইকে দেখিয়ে আনলো, আমাকে ওর বাবাকে ফার্স্ট দেখিয়ে আনলো, দেখি শুয়ে আছে ওই গা ভর্তি লোক। তখন আমি নাক দিয়ে কি দিদি পড়ছে এই এই রক্ত, এই ঘটনাটা না আপনার কাছে আমার কিচ্ছু বলার নেই। রক্ত পড়ছে নাক দিয়ে, দেখলাম শুয়েছে, লম্বা 6 ফুট, কি সুন্দর দেখতে ও। এটা আমি ভুলতে পারছি, আকস্মিক মৃত্যু বললো তাই বললাম। আমি গেছি, আমার প্রতীক্ষায় আছি, আমার ডেড বডি গিয়ে দেখবো মর্গে, এটা ভাবা যায়? বলতো নিজের ছেলে 34 বছর, অসুখ নেই, বিসুখ নেই, এত এই সুন্দর, ডিপ্রেশনের সবকিছু না, জানে। ডিপ্রেশনের কোনো মেডিসিন হয় না। অনেকেই বলেন ডিপ্রেশনের ওষুধ হয়, ডিপ্রেশনের মেডিসিন হচ্ছে একমাত্র সঠিক সঙ্গ, আমরা বন্ধুত্ব। বুঝতে পারিনি, এটাই তোমার সাথে শেয়ার করলাম। আজও এই দুঃখ নিয়ে বেঁচে আছি, কি করবো? যতদিন বাঁচবে ততদিন আপনার এই দুঃখ, আপনারা ওই বড় ছেলে যতদিন বেঁচে থাকবেন কি ছিল, এই দুঃখটা আপনার থাকবে। ভালো থাকুন, আর কিছু বলার নেই দিদি আপনাকে। আমি নিজেই এই বিষয়টা আজকে ওই সবিতাদির ক্ষেত্রে আমি আলোচনা করতে গিয়ে আমি নিজেই আজকে গন্ডগোল করে ফেলছি মনে হচ্ছে। এরকম মানুষের জীবনে কত দুঃখ। দেখুন আজকে বিপদভঞ্জন দাদার কথা বললেন, আপনার সন্তান শোক থেকে বড় শোক আর কিছু হয় না পৃথিবীতে। প্রত্যেকটা সম্পর্কের যে ওই যে বলছিলাম না ব্যারিয়ার থাকবে, যে কোনো শোক আমরা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু সন্তান শোক কাটানো যায় না। যে মায়ের কোলখালি হয়েছে সেই মাই জানেন যে কি হয়। যাক গিয়ে আমি আপনাদেরকে বলবো, আপনারা ফোন করুন। আকস্মিক বিচ্ছেদ, আকস্মিক মৃত্যু আপনাদের কতটা নাড়া দিয়েছে, কিন্তু সত্যি জানি না আজকে পিনাপা নিধির মতো ঘটনা যদি আরও কিছু বলেন আপনারা, আমি তো নিজেই ভাষাবো কেঁদে, মানে নেওয়া যায় না এগুলো। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমার জীবনের আকস্মিক বিচ্ছেদ, আমার সে জায়গা চেন স্মোকার ছিলেন, তো প্রচণ্ড স্মোক করতেন। একবার এই 23 সালে দুর্গাপুজোর সময় সে জায়গা হসপিটালে ভর্তি হলেন। তার আগে আমাদের একটু রাগারাগি হয়েছিল, কথা বন্ধ ছিল আমার সাথে সূর্য কাকার। তো এবার হয় না, রাগারাগি তো হয় আমাদের সম্পর্কের, যে কোনো সম্পর্কের মধ্যেই, কাকা ভাইচির সম্পর্ক। তো আমার কাছে বাবা বললো, জানিস তো সুজাকার ডাক নাম ছিল শুনটি, কিন্তু হসপিটালে ভর্তি। আমি সে কি সুজাকা হসপিটালে? রাগ ফুলে ফোন করলাম, সুজাকার জন্মদিন ছিল সেদিনকে, ফোন করে বললাম হ্যাপি বার্থডে। তো আমাকে বললো যে তোকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি সুজাকা, আমার তখন ছোটো ছেলে এসছে কুয়েত থেকে, ও ফেরত যাবে। আমি ও নভেম্বরের 14 তারিখে বেরিয়ে যাবে, আমি 14 তারিখে ওকে প্লেনে তুলে দিয়ে তোমার কাছে যাব। আমি ঠিকই করি, এবং সেদিনকে আমি অফিসে আসবো না, ছোটো ছেলের প্লেন সকালের দিকে থাকবে, ওকে প্লেনে তুলে দেবো, দিয়ে আমি এয়ারপোর্ট থেকে সোজা এদিকে আসবো। আগের দিন রাত্রে 13 তারিখ রাত্রে হঠাৎ করে আমার কাছে খবর সুজাকা চলে গেছেন। মানে এমন রোগ হয়েছে তাতে মারা যাওয়ার কথা নয়, হার্ট অ্যাটাকে মারা গেছেন। ওটা আমার কাছে সত্যি খুব আকস্মিক, আর দেখাটাই হলো না, রাগারাগি করে চলে গেল সুজাকা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি স্বর্ণমালা বলছি। হ্যাঁ বলুন বলুন, মেদিনীপুরের থেকে না, ঘাটাল থেকে সম্ভবত। হ্যাঁ 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 দিদি বলুন। আমাদের ওরকম একটা ঘটনা আছে। এবছর মহালয়ার দিনে ঘটনাটা ঘটেছিল। তার ভাই, মানে আমার ছোট জামাই, তার ভাইটিকে গাড়িতে চাপিয়ে দিয়ে যাচ্ছিল ঘাটাল। তার ঘাটালে তার মেয়ে ছিল, পুজোর জামা কাপড় কিনবে আর কি। তারপরে এখন হেলমেটটা সে পরেনি, হেলমেটটা তার ভাইয়ের মাথে দিয়েছে, সে এমনি ছিল। তারপরে একটা গাড়ি এসে ধাক্কা মারে, মোটর বাইকে ছিল, একদম ছিটকে পড়ে গিয়ে একবারে সেই পিচ রোডের উপরে যে মাথাটা তার জখম হয়, আর স্পটেই মোটামুটি অবস্থা শেষ। তারপরে হাসপাতালে নিয়ে গেল, আর বাঁচেনি। আর এই ভাইজি যে ছিল, ভাইজি কাটা ছেঁড়া হয়েছে, ভাইজিও ভর্তি ছিল, আর জামাই মারা গেল। তারপর আমি আর একটা অন্য মেয়ের বাড়িতে ছিলাম, সেখানে খবর গেল আকস্মিক। হ্যাঁ, আকস্মিক মৃত্যু। খবর যাওয়ার পর আমাকে, আপনারও তো সেই সন্তান শোকই পেতে হলো। জামাই বলুন, পুত্রবধূ বলুন, তো সন্তানই। হ্যাঁ মেয়ের হাজব্যান্ড যদি হয় সে আপনার কাছে ছেলে, ছেলের বউ যদি হয় সে আমাদের কাছে মেয়ে।
তো এটা তো সন্তান সুখী বটে। ভালো থাকুন। আমাদের অবশ্যম্ভাবী কিছু জিনিস আছে, মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু ওই যে বলেছি যে কে কখন কবে চলে যাব আমরা কেউ জানি না। কে কখন কোথায় কোথা থেকে হঠাৎ করে চলে যাবেন কেউ জানেন না। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, যেন সবাইকে ভালো রাখেন। আর একটা জিনিস আমি বলবো, নিজের শরীরের দিকে আগে নজর দিন। স্বাস্থ্যের থেকে বড় সম্পদ কিছু নেই। কত টাকা ব্যাংক ব্যালেন্স, কত প্রপার্টি আপনার, কটা বাড়ি আপনার, কটা গাড়ি আপনার, কিচ্ছু থাকবে না যদি শরীর ঠিক না থাকে। শরীর ভালো থাকুক, হয়তো একটা বাড়ি আছে 10টা বাড়ি করতে পারবেন, একটা গাড়ি আছে 10টা গাড়ি করতে পারবেন, পকেটে একদম জিরো ব্যালেন্স ব্যাংকে, আপনি সেখান থেকে অনেক টাকা করতে পারবেন, কিন্তু আপনার শরীরটাকে ভালো রাখতে হবে। আজকে স্মৃতির খোঁজে এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। নমস্কার।